প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের প্রত্যেককে তোমার আমার চ্যানেল আরটি এডুকেশন একবার স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি ক্লাস 11 এর আরো একটি নতুন পাঠের ভিডিও নিয়ে। আজকে এই পাঠের ভিডিওতে আমরা পরমাণু গঠনের এমন কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, যেগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারে। অর্থাৎ আজকের ভিডিওতে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা এইতম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের ব্যাসার্ধ কিভাবে নির্ণয় করবে, সেই ব্যাসার্ধ নিয়ে কিভাবে ক্যালকুলেশন করবো তার পদ্ধতি থেকে শুরু করে শর্ট ট্রিক্সের মাধ্যমে তুমি কিভাবে সেই ব্যাসার্ধ অনায়াসে 2 সেকেন্ডের মাধ্যমে নির্ণয় করে নিতে পারবে, সেই ট্রিক্সও তোমাদের সঙ্গে শেয়ার করবো। একই রকম ভাবে কিন্তু আমরা তার ভেলোসিটি অর্থাৎ বেগ আমরা নির্ণয় করবো, এবং সেই কক্ষপথে কোনো একটা ইলেকট্রন যখন ঘুরছে তার যে এনার্জি অর্থাৎ যে শক্তি সেটা আমরা ক্যালকুলেট করবো, এবং বোরের যে সমীকরণ রয়েছে সেই সমীকরণের থেকে আর বিপরীত যে সমীকরণের যে উপাদান রয়েছে সেই উপাদান নিয়েও কিন্তু আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। অর্থাৎ সবচেয়ে তোমাদেরকে কিন্তু আমি আবারও স্বাগত জানাই আমাদের আলফা সিরিজের 3 নম্বর ভিডিও নিয়ে। এর আগে এই আলফা সিরিজের আমি কিন্তু দুটো ভিডিও তোমাদের জন্য পোস্ট করেছি, যেখানে পরমাণু গঠনের একটা বেসিক যে ডেফিনিশন বা ইন্ট্রোডাকশন ভিডিও ছিল সেটা দিয়েছি, এবং পরবর্তীতে একটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভিডিও কিন্তু আপলোড করেছি। আর আজকে তারই ভিডিওটা 3 নম্বর ক্লাস। আর এই ক্লাসের ভিডিওটা সম্পূর্ণ ফ্রি, অর্থাৎ 2026 তোমাদের ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সিরিজ। চলো বেশি না কথা বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে জেনে নেবে যে এই যে বোরের যে সমীকরণ, এই বোরের যে সমীকরণ বা বোর যে কথাগুলো বলেছে সেই কথাগুলো কাদের ক্ষেত্রে প্রযোজ্য, এটা সবার প্রথমে তোমার কিন্তু জেনে নিতে হবে। এই যে বোরের যে কথাগুলো সেগুলো কিন্তু ওয়ান ইলেকট্রন সিস্টেমের জন্য প্রযোজ্য। তো এই যে বোরের যে সমীকরণ সেই সমীকরণ কাদের জন্য প্রযোজ্য সবার প্রথমে তোমাদেরকে জেনে নিতে হবে। না এই বোরের সমীকরণ কিন্তু ওয়ান ইলেকট্রন সিস্টেম, অর্থাৎ যে সমস্ত বোরের কাছে একটি মাত্র ইলেকট্রন আছে, একটি মাত্র ইলেকট্রন আছে তাদের জন্য কিন্তু কি বললাম, তাদের জন্য কিন্তু এটা প্রযোজ্য, তাদের জন্য কিন্তু এটা প্রযোজ্য। এটা তোমাদেরকে কিন্তু একটু মনে রেখে দিতে হবে। তো সবার প্রথমে দেখো, যদি আমি এটাকে নিউক্লিয়াস হিসেবে বলি, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট সার্কেলে একটা ইলেকট্রন ঘুরছে। তো এই ইলেকট্রনটা যখন একটা নির্দিষ্ট সার্কেলে ঘুরতে থাকবে, একটু মন দিয়ে একটু বোঝার চেষ্টা করবে যে আমি যদি তুলিকে একটা পাথর বেঁধে তাকে ঘুরাতে শুরু করি, সে একটা নির্দিষ্ট সার্কেলে কিন্তু যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এই সার্কেলে কিন্তু সে ঘুরতে থাকবে। তো এটা যখন একটা ইলেকট্রন তার সার্কেলে ঘুরতে থাকবে, তার এই ভিতর দিকে এক প্রকারের বল কাজ করবে, এবং ঠিক বাইরের দিকে এক প্রকারের বল কাজ করবে। তো এই ভিতরের দিকে যে বলটা কাজ করে সেই বলটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় অভিকেন্দ্র বল। কি বললাম আমি? অভিকেন্দ্র বল। এই বলটাকে বলা হয় অভিকেন্দ্র কেন্দ্র বল। এবং বাইরের দিকে যে বলটা কাজ করে তাকে বলা হয় অপকেন্দ্র বল। অপকেন্দ্র বল, প্রত্যেকে একটু মাথায় রেখে দেবে যে বাইরের দিকে যে বলটা কাজ করছে তার নাম হচ্ছে অপকেন্দ্র বল, এবং ভিতরের দিকে যে বলটা কাজ করছে তার নাম হচ্ছে অভিকেন্দ্র বল। এরপরে যে বিষয়টা আমাদের জানতে হবে যে অপকেন্দ্র বল এবং অভিকেন্দ্র বলের কিন্তু কিছু মান রয়েছে। যেমন অভিকেন্দ্র বল আমরা যেটাকে বলছি অভিকেন্দ্র বল, অভিকেন্দ্র বল এর মান হচ্ছে z²/r², মাথায় তোমরা রেখে দেবে। এবং এখানে যে আমরা অপকেন্দ্র বল বলছি, এই অপকেন্দ্র বলের মান কত না, অপকেন্দ্র বলের মান হচ্ছে mv²/r। এবার দেখো, যদি এদের দুজনের এই বলটা সমান যদি না হতো, অর্থাৎ এই বলটা এবং এই বলটা যদি ইকুয়াল না হতো, সে নিশ্চয়ই একটা নির্দিষ্ট সার্কেলে অনবরত আবর্তন করতে পারতো না। তার মানে আমরা কি বলতে পারি না, এই যে অভিকেন্দ্র বল বা অপকেন্দ্র বল এটা পরস্পরের কি সমান হয়। তাহলে আমরা এর দ্বারা কি বলতে পারি, এর দ্বারা আমরা বলতে পারি না r² হবে। তো এখানে আমরা কি বলতে পারি না, z²/r², এটা সমান হবে কার সাথে না mv²/r সঙ্গে কিন্তু ইকুয়াল হবে। তো এখান থেকে যদি আমরা দেখি যে r এবং r যদি কেটে দিই, তাহলে আমরা কি পাচ্ছি, দেখো আমরা পাচ্ছি mv² সমানে আমরা পাচ্ছি z²/r, z²/r কিন্তু আমরা পেলাম। আচ্ছা বলো, আমরা এঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ, কি বললাম আমি, কৌণিক ভরবেগ, ভরবেগ এর সূত্র আমরা একটা জানি, কি জানি না, mvr সমানে ah/2π। এটা কিন্তু আমরা প্রত্যেকে জানি যে কৌণিক ভরবেগ সমান হচ্ছে a বা mr, mvr হচ্ছে ah/2π। এটা h কেমন? তো এখানে দেখো আমি যদি v সমানে লেখার চেষ্টা করি, কি লিখবো না, ah/2πmr। আমরা লিখতে পারবো এই জিনিস।
আচ্ছা এরপরে তোমরা একটু বোঝার চেষ্টা করো, যদি আমি এখানে বোথ সাইড স্কয়ার নিই তাহলে আমরা কি বলতে পারি, ভি স্কয়ার সমান কি বলতে পারবো, এ স্কয়ার এই স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার এ স্কয়ার আই স্কয়ার বলতে পারবো। এরপরে তোমরা যদি একটু নোটিস করো এখানে ভি স্কয়ার আছে, আমি যদি এখানে ভি স্কয়ারের জায়গায় এই মানটা যদি একটু পুট করে দিই, ভালো করে একটু নোটিস করলে বুঝতে পারবে, ভালো করে একটু তাকাবে প্রত্যেকে, আমি তার থেকে এমটাকে ওদিকে নিয়ে চলে যাব। ওকে, তো এমটাকে যদি ওদিকে নিয়ে চলে যায় তাহলে এ ভি স্কয়ার ইকুয়াল টু কি পাবো না, ভি স্কয়ার ইকুয়াল টু আমরা পাবো ভি স্কয়ার ইকুয়াল টু পাবো সেক স্কয়ার বাই এ মান। তোমরা এরপরে কি করতে পারো, এটাকে এক নাম্বার সমীকরণ এবং এটাকে দুই নাম্বার সমীকরণ দিয়ে দুটোকে তুলনা করে দিতে পারো, এটা সমান এটা করতে পারো, অথবা আমরা কি করতে পারবো না, এই জায়গায় ভি এর যে মানটা, এই জায়গায় যে ভি এর মানটা, এই মানটা আমরা পুট করে নিতে পারবো। যতটা আমি করলাম এখন কিন্তু চটজল দিয়ে একটা স্ক্রিনশট নিয়ে নাও, কারণ আমাকে বোর্ডটা একটু ক্লিন করতে হবে। ওকে, তো আশা করি প্রত্যেকে কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছো। এরপর দেখো আমরা কি করতে পারি, তো আমরা দেখো এরপরে কি করব, আমরা এই যে ভি স্কয়ার, এই ভি স্কয়ারের জায়গায় সেই মানটা কিন্তু আমরা পুট করে দেবো, কেমন? তাহলে দেখো কি পাচ্ছি, আমরা এ স্কয়ার পাচ্ছি, এ স্কয়ার পাচ্ছি ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার এ স্কয়ার আর স্কয়ার ইজ ইকুয়াল টু, এটা হবে তাহলে কি হবে না, জেড স্কয়ার বাই এম আর। ওকে, এরপরে দেখো আমি যদি একটু ক্যালকুলেশন করি তাহলে এই আর কিন্তু কেটে যাবে, এই এম কিন্তু কেটে যাবে, যদি কেটে যায় তাহলে আমরা একটাকে এ দিয়ে যদি জেড আর দুটাকে এ দিয়ে বানাতে পারি তাহলে আমরা লিখতে পারবো কি না, আর ইকুয়াল টু, ভালো করে দেখো এই আরটা এখানে যাচ্ছে পরিবর্তে এটা এদিকে আসছে, তাহলে আর ইকুয়ালস টু অনেক পাবো ব্ল্যাক, ব্ল্যাক পেনে লিখে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আচ্ছা তোমাদের সুবিধার্থে আমি এটাকে দিয়ে দিচ্ছি, আরটাকে দিয়ে দিচ্ছি a স্কয়ার h স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার, এখানে m আছে m, তারপরে z কি আসবে, z স্কয়ার ইকুয়াল টু কি বলতে পারবো, r। ভালো করে দেখো এটা কিন্তু আমরা r এর একটা কিন্তু সমীকরণ পেয়ে গেলাম। তো এটা যদি আর আমরা যদি নির্ণয় করতে চাই n তম কক্ষপথের ক্ষেত্রে আমরা কিন্তু তার সমীকরণ পেলাম। তো এখানে যদি আমরা একটু ভালোভাবে নোটিস করি, তো এই যে আর এর যে সমীকরণ পেলাম এখানে ধ্রুবক কে, তার আগে বলে দিই এখানে m টা কি, h টা কি, পাইটা কি, m টা কি, z টা কি এবং t টা কি, এগুলো সবাই আগে লিখে ফেলো। আর হচ্ছে এই যে দূরত্ব, অর্থাৎ নিউক্লিয়াস থেকে যে ইলেকট্রনের ক্ষেত্রে আমরা বের করতেছি সেই ইলেকট্রনের কি দূরত্ব, অর্থাৎ ব্যাসার্ধ, ব্যাসার্ধ আমরা বলতে পারি আর। ওকে, এমটা কি, এমটা হচ্ছে ইলেকট্রন এর ভর, ইলেকট্রনের ভর। তারপর সেটা কি, সেটা হচ্ছে পরমাণু কমাঙ্ক, পরমাণু কমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার। প্রত্যেকে একটু ভালো করে নোট করে নেবে, কেমন? আচ্ছা এবারে ইটা কি না, ইটা হচ্ছে ইলেকট্রন এর চার্জ বা ইলেকট্রনের কি, ইলেকট্রনের হচ্ছে চার্জ, এটা কিন্তু প্রত্যেকে মনে রাখবে। আর এখানে এনটা হচ্ছে, এনটা হচ্ছে কক্ষপথ সংখ্যা, কোন কক্ষপথের ক্ষেত্রে বের করতে বলছে, কোন কক্ষপথ 1 2 3 অর্থাৎ এর ভ্যালু 1 2 3 এরকম হতে পারে, আর কক্ষ ও সংখ্যা, কক্ষ সংখ্যা বা কক্ষপথের সংখ্যা তোমরা বলতে পারো। আর এইচটা হচ্ছে কি প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট যার ভ্যালু হচ্ছে 6.626 into 10 to the power minus 34 জুল সেকেন্ড, এটা হচ্ছে নিউটন এর ইউনিট। ওকে, এরপরে দেখো আমরা যদি এইটুকু জিনিস ভালো করে বুঝে গিয়ে থাকি তাহলে এর পরবর্তীতে আমরা কি করতে পারবো, আমরা এখানে দেখতে পাবো যে এর মধ্যে ধ্রুবক কে কে আছে এবং পরিবর্তনশীল কে কে আছে। তাহলে আর সমান ভালো করে দেখো, আমি ধ্রুবক পার্টটাকে আলাদা লিখবো এবং যেটা ধ্রুবক নয় সেই পার্টটাকে আলাদা লিখবো। তাহলে দেখো এইচটা ধ্রুবক, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বলে দিয়েছি, চারের মানে কোনো পরিবর্তনশীল নেই, পায়ের কোনো পরিবর্তনশীল নেই, এম ইলেকট্রনের ভর, আর হচ্ছে ইটা হচ্ছে ইলেকট্রনের চার্জ, এদের কিন্তু কোনো পরিবর্তনশীল বা পরিবর্তন কিন্তু হবে না। তাহলে পরিবর্তনশীল উপরে হবে কে, এল স্কয়ার হবে এবং নিচে কি হবে, জেড হবে। তাহলে আমরা এটা পেলাম কিন্তু এর কি পেলাম, এর হচ্ছে আমরা পেলাম ধ্রুবক পার্ট এবং পরিবর্তনশীল সেই পার্টের ভিন্ন ভিন্ন। এগুলো তো সমানে আমরা এর যদি একটা মান বসাই, তোমরা এটা মনে রাখবে
বা তুমি যখন ম্যাথ করবে সবসময় তো একটা করে সাইন তোমরা বসাতে পারবে না। তো তার জন্য তোমাদেরকে একটা ইকুয়েশন মনে রাখতে হবে যে r সমান হচ্ছে 0.52 ইনটু l স্কয়ার বাই z অ্যাংস্ট্রম। এটা বলে রাখি 1 অ্যাংস্ট্রম সমান হচ্ছে 1 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। এটাও মনে রাখবে মিটারে ট্রান্সফার করতে বা মিটার থেকে সেন্টিমিটার ট্রান্সফার করতে কাজে লাগবে। তাহলে তোমাদেরকে এখনো পর্যন্ত যেটুকু আমি শেখালাম সেখানে তোমরা এটা মনে রাখবে এবং এটা মনে রাখবে। আর বাদ বাকি তোমরা কিভাবে এলো সেটাই তোমরা কিন্তু জানতে পারবে যদি খাতায় লিখে রাখো। তো এই যে স্টার মান যে দুটো জায়গায় দিলাম এই দুটো জায়গা তোমাদের কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বা কাজে লাগবে। চটজলদি স্ক্রিনশট নিয়ে নাও, দেন চলে যাবো কিন্তু আমরা ইলেকট্রনের ভেলোসিটি এবং এখান থেকে আরেকটা ইকুয়েশন আমরা কিন্তু বের করে নেব। তো চটজলদি স্ক্রিনশটটা জলদি নিয়ে নাও। ওকে, তো আশা রাখবো স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। এরপরে দেখো আমরা একটা রিলেশন বুঝবো। কিসের রিলেশন? যদি তোমাকে n তম কক্ষপথের ক্ষেত্রে কোনো একটা n তম কক্ষপথের ক্ষেত্রে ইলেকট্রনের ধরো চার্জ তোমাকে ব্যাসার্ধ তোমাকে বের করতে বলো এবং একটা ব্যাসার্ধ তোমাকে দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে তুমি কিভাবে বের করবে না n তম কক্ষপথ ইকুয়ালস টু r1 ইনটু l স্কয়ার বাই z। এত এইভাবে তুমি কিন্তু বের করে নিতে পারবে এবং r1 এর যেটা ইকুয়েশন অর্থাৎ যে যেটা তোমাকে একক দেওয়া থাকবে সেই এককটাও হয়ে যাবে কিন্তু আর এ। এবার তোমাকে কোন সময় বললো যে আর এন তম কক্ষপথের এবং আর ওয়ান তম কক্ষপথের মধ্যে রিলেশন আমাদের কি করতে পারি আমরা। তাহলে দেখো আমরা যদি এন তম কক্ষপথের ক্ষেত্রে বলি 0.52 ইনটু l স্কয়ার বাই z লিখবো, আর এক তম কক্ষপথের ক্ষেত্রে 0.52 ইনটু 1 বাই z লিখবো। 1 বাই মানে একটু সেট লিখবো। আর এখানে একটু ভালোভাবে তাকাও, প্রত্যেকের ক্ষেত্রে এর যেহেতু একই অ্যাটমের ক্ষেত্রে ফর দা সেম অ্যাটম, মনে রাখবে এটা ফর দা সেম অ্যাটম। ওকে, আর এটা কিন্তু ফর দা সেম অ্যাটম নয়। তো এই ক্ষেত্রে দেখো আমরা যদি z টা তাহলে এর ক্ষেত্রে কি হবে, z টা ইকুয়াল হবে অর্থাৎ সমান হবে। তাহলে r ডিভাইডেড বাই r1 সমান আমরা কি লিখতে পারবো 0.52 ডিভাইডেড বাই 0.52 ইনটু l স্কয়ার বাই z 1 বাই z। z লিখতে 0.0 কেটে গেল, তাহলে r বাই r1 সমান আমরা কি পেলাম, ভালোভাবে তাকাও l স্কয়ার পেলাম। ওকে, তাহলে দেখো এর পরের লাইনটা আমরা কি লিখতে পারবো না r ইকুয়ালস টু r1 ইনটু l স্কয়ার পাবো যদি সেটা কি হয় না তার যদি পরমাণু পরমাণু যদি ইকুয়াল হয়। ওকে, এখন পর্যন্ত আমরা কিন্তু চারটা জায়গায় বক্স করেছি, এই চারটা জায়গা তোমার কিন্তু নোট করে নিতে হবে। চলো যেটা স্ক্রিনশট নিয়ে নাও, দেন চলে যাবো আমরা কিন্তু এর ভ্যালুসিটি নির্ণয়ের অংশে। ওকে, তো আশা করি হয়ে গেছে। তো এরপর দেখো আমরা যেখানে যাবো সেটা হচ্ছে ভ্যালুসিটি। আমরা এর বেগটা কিভাবে ক্যালকুলেট করব। তো বেগ ক্যালকুলেট করার জন্য যেটা আমাদের প্রয়োজন পড়বে, দেখো আমরা জানি হাফ mv স্কয়ার, এই যে হাফ mv r। তো দেখো এই তম কক্ষপথের ক্ষেত্রে যদি আমাদেরকে ব্যাসার্ধ বের করতে বলে, তো এই তম কক্ষপথের ব্যাসার্ধ আমরা কিভাবে বের করব, কেমন ব্যাসার্ধ সরি বেগ কিভাবে বের করবো, বেগ এই বেগটাকে আমরা ভি দ্বারা ডিনোট করবো। কেমন, তাহলে বেগ আমরা ক্যালকুলেট করতে গেলে সর্বপ্রথমে কৌণিক ভরবেগের সূত্রটা আগে লিখতে হবে যে mv r সমান হচ্ছে ah বাই 2 পাই। এটা আমরা লিখলাম। তাহলে এখান থেকে v সমান আমরা কি লিখতে পারবো, আর v সমান লিখতে পারবো ah ডিভাইডেড বাই কি লিখবো 2 পাই m r। ওকে, 2 পাই m r। আচ্ছা একটু আগে বলো তো আমরা r সমান কি লিখেছিলাম, r সমান আমরা লিখেছিলাম l স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার mz e স্কয়ার। এটা আমরা কিন্তু লিখেছিলাম কার না r এর সূত্র আমরা লিখেছিলাম, আরেকটা লিখেছিলাম। কেমন, তাহলে আমরা যদি এই r এর ভ্যালুটা এখানে পুট করে দিই তাহলে আমরা কি পাবো না ah। ওকে, দেখো 2 পাই m এই r এর ভ্যালু যখন আমি বসাবো তাহলে উপরে চলে আসবে কি l স্কয়ার এর উপরে চলে এলো এবং এই যে পার্টটা নিচের পার্টটা এটা চলে যাবে উপরে, অর্থাৎ 4 পাই স্কয়ার m z e স্কয়ার। এটা আমরা বললাম। তো এখানে দেখো কি কি কাটবে n n h h, একটা n একটা h পড়ে থাকবে, পাই পাই কাটবে, একটা পাই পড়ে থাকবে, 2 2 কাটবে, একটা 2 পড়ে থাকবে। n m কেটে দাও তাহলে কি পাবো না v সমান আমরা পেয়ে যাব 2 পাই z স্কয়ার বাই nh। এটা কিন্তু আমরা পেলাম বেগ এর নির্ণয় সূত্র। তো এখানেও যদি আমরা একই রকম ভাবে কথা বলার চেষ্টা করি ভালোভাবে দেখলে কি বুঝতে পারবে যে v সমানে পরিবর্তনশীল দিকে এখানে আমরা আগে ধ্রুবকগুলো লিখে দেব 2 পাই, দেখো e হচ্ছে ইলেকট্রনের চার্জ
তারপরে এইচ হচ্ছে প্ল্যান্ট কনস্ট্যান্ট, তাহলে পরিবর্তনশীল দিয়ে জেড আর হচ্ছে এ, এটা দেখুন করি এর মান, এদের মান যদি আমরা বসানোর চেষ্টা করি, তো দেখো এদের মান হবে 2.16 ইনটু 10 টু দি পাওয়ার 6 জেড বাই এ মিটার পার সেকেন্ড। এটা কিন্তু আমরা পেয়ে গেলাম ভেলোসিটি নির্ণয় করার জন্য কিন্তু একটা ইকুয়েশন, এটা তোমরা কিন্তু একটু নোট করে নেবে। একই রকম ভাবে আমরা আর বারবার বের করব না, একই রকম ভাবে যদি আমরা একটা পুরো ভেলোসিটি দেওয়া থাকে, অপর ভেলোসিটি আমাকে ক্যালকুলেট করতে বলে, ভি এর তম কক্ষপথের ভেলোসিটি বের করতে বলে, ভি ওয়ান তম কক্ষপথের যদি ভেলোসিটি দেওয়া থাকে, তাহলে আমরা জেড এবং এন এর মান বসিয়ে দেবো, তাহলে আমরা কিন্তু আরেকটা ভেলোসিটি পেয়ে যাবো। আর যদি ভি এন তম কক্ষপথের সাথে যদি রিলেশন হচ্ছে একই ইলেকট্রনের একই মোমেন্টের ক্ষেত্রে, তাহলে আমরা তখন এর যে ভ্যালুটা, জেড এর ভ্যালুটা, সেটা কিন্তু তখন আর কি থাকবে না, তখন হয়ে যাবে v1 * 1/8। এটা হয়তো মনে রাখবেন প্রত্যেকে। ওকে, তো এটা একটু ভালোভাবে কিন্তু ভালোভাবে বুঝে নাও। এরপরে চলে যাবো আমরা কিন্তু নেক্সট চর্যাপদে, একটা স্ক্রিনশট নিয়ে নাও, দেন চলে যাবো কিন্তু এর এনার্জি বা শক্তি ক্যালকুলেশনের ধাপে। ওকে, তো আশা রাখবো তোমাদের প্রত্যেকের কিন্তু স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। তো একটা করে স্ক্রিনশট নেওয়া হয়ে গিয়ে থাকলে এরপর আমরা যাবো এনার্জি ক্যালকুলেশন। ভালোভাবে একটু মনে রাখবে প্রত্যেকে, যে আমরা একটু আগে দেখেছিলাম যে নিউক্লিয়াসকে, এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসে ইলেকট্রন কি বল দ্বারা ভিতরের দিকে আকর্ষিত হয়, তাহলে এটাকে আমরা কি করব, আকর্ষণ বল করব। আকর্ষণ, আকর্ষণ বল মানে কি আমরা জানি, আমরা জানি z²/r²। তাহলে এই শক্তিটা কত, না শক্তিটা হচ্ছে, শক্তি ইজ ইন্টিগ্রেশন অফ z²/r² dr। তো এখানে যেন মনে রাখবে, এটা equals to 0 to r equals to infinity পর্যন্ত এর ইন্টিগ্রেশন হয়, এর ভ্যালুটা তোমরা মনে রাখবে -6² হচ্ছে কিন্তু ভ্যালু। আর এই যে ভ্যালুটা আমরা পেলাম, এই শক্তিটাকে আমরা কি বলবো, এই শক্তিটাকে আমরা বলবো স্থিতি শক্তি। কি বললাম, স্থিতি শক্তি, স্থিতি স্থিতি শক্তি। স্থিতি শক্তি আর গতি শক্তি সম্পর্কে কিন্তু এর আগের দিন আমি কিন্তু অনেক কথা বলেছিলাম। তো এটা যদি স্থিতি শক্তি হয়, তাহলে গতি শক্তিটা কত, না গতি শক্তি, তাহলে গতি শক্তি সমান কি না, হাফ এম ভি স্কয়ার। তাহলে হাফ এম ভি স্কয়ার হচ্ছে তার গতি শক্তি, এবং স্থিতি শক্তি হচ্ছে মাইনাস জেড স্কয়ার বাই আর। তাহলে যদি আমরা এই দুটো জানি, তাহলে টোটাল এনার্জি কি হয়, না মোট শক্তি, মোট শক্তি সবসময় কি হয়, মোট শক্তি হয় স্থিতি শক্তি, গতি শক্তি প্লাস স্থিতি শক্তি। কি বললাম, গতি শক্তি, গতি শক্তি প্লাস হচ্ছে স্থিতি শক্তি। তাহলে গতি শক্তির সঙ্গে যদি স্থিতি শক্তি যোগ করে দিই, তাহলে আমরা পাবো মোট এনার্জি, টোটাল এনার্জি। তাই এই টোটাল এনার্জি কিন্তু আমি ই দ্বারা ডিনোট করি, n তম কক্ষপথের ক্ষেত্রে। তাহলে গতি শক্তির মান কত, না হাফ m স্কয়ার ইজ, এখানে প্লাস চিহ্ন, মাইনাস জেড স্কয়ার বাই, এটা বেরিয়ে গেল। আচ্ছা, একটু আগে দেখো তো আমরা ভি স্কয়ার সমানে কি পেয়েছিলাম, সেটা একটু তাকাও। তাহলে দেখো ভি স্কয়ার সমানে কি পেয়েছিলাম, একটু মন দিয়ে বুঝবে তোমার। আমরা একটু আগে করেছিলাম a ভি স্কয়ার বাই আর সমান আমরা লিখেছিলাম জেড স্কয়ার বাই আর স্কয়ার। এখানে আর আর আমি কেটেছিলাম, কেটে দেওয়ার পরবর্তী মুহূর্তে আমরা ভি স্কয়ার ইকুয়াল টু কি পেয়েছিলাম, জেড স্কয়ার বাই পেয়েছিলাম, পেয়েছিলাম এই রাশিটা। তাহলে এই রাশির যে ভি এর ভ্যালুটা, এই ভি এর ভ্যালুটা যদি আমরা এখানে পুট করে দিই, তাহলে আমরা কি পাবো, না হাফ এ ইনটু জেড স্কয়ার বাই এম আর। তাহলে ওই দেখো এম আর মাইনাস জেড স্কয়ার বাই এম কাটলো, আমরা এখান থেকে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে মাইনাস জেড স্কয়ার বাই, কি পাবো, মাইনাস জেড স্কয়ার। এই শক্তি সমান আমরা কি বলবো, না টোটাল এনার্জি বা ইটি, এই নিচের টি টোটাল এনার্জি সমান আমরা কি বলতে পারবো, দেখো মোট শক্তি সমানই থাকবো স্থিতি শক্তি। কি বললাম, স্থিতি স্থিতি শক্তি। আবার এই স্থিতি শক্তি সমান মোট এনার্জি, এই নিচে যদি আমি একটা 2 গুণ করে দিই, ভালো হয়ে গেল। এই নিচে যদি 2 গুণ করে দিই, আর আগে যদি প্লাস হয়ে যায়, তাহলে সেটা হয়ে যাবে কি, গতি শক্তি সমান আমরা কি বলতে পারি, মাইনাস 1/2 মাইনাস 1/2 গতি শক্তি, গতি শক্তি। তাহলে গতি শক্তিটা কিন্তু এটা, তাহলে আমরা এখান থেকে কিন্তু এই ইকুয়েশনটা বের করে নিতে পারবো। তোমার যদি স্থিতি শক্তি বা গতি শক্তি দেওয়া থাকে,
সেখান থেকে তুমি কিন্তু টোটাল এনার্জিটা খুব সহজে একটা এই ট্রিক্সটার মাধ্যমে তুমি কিন্তু বের করে নিতে পারবে। তুমি কিন্তু বইও খুঁজে বের করে নাও, কোনো জায়গায় বই কিন্তু এই ট্রিক্সটা তোমার লেখা থাকবে না। ওকে, এটা তোমাদের কখন কাজে লাগবে? তোমরা যখন গিয়ে কোনো কম্পিটিটিভ এক্সাম অর্থাৎ নিট যেই মতন এক্সাম দেবে বা ডাব্লিউবিসিএস দেবে তখন কিন্তু এগুলো কাজে লাগবে। ওকে, চটজলদি একটা স্ক্রিনশট নিয়ে নাও, দিয়ে চলে যাবো কিন্তু এই যে আর এই আর এর কিন্তু আমাদেরকে আবার একটা মান বসাতে হবে। কেমন? তাহলে দেখো আমরা যদি আর এর মানটা বসাই, আমরা বারবার আর এর মান লিখছি, আবার লিখবো যাবো আর এর, ঠিক আছে? তাহলে আমরা আর এর মান কি জানি? আবার লিখছি m স্কয়ার h স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার m z স্কয়ার। এটা কিন্তু আর এর মান। তো এই যে আর এর মান আমরা এখান থেকে পুট করে দিই, অর্থাৎ এনার্জি ইজ ইকুয়াল টু যদি আমরা লিখি মাইনাস z স্কয়ার divided by a square h square আর 4 পাইটা যদি উপরে উঠে যায় 4 পাই স্কয়ার m z স্কয়ার। যদি মান বসিয়ে দিই তাহলে আমরা কি পাচ্ছি দেখো, আমরা পাচ্ছি মাইনাস 4 পাই স্কয়ার m, ওকে, e টু দি পাওয়ার z স্কয়ার e টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই m স্কয়ার h স্কয়ার। এটা পেয়ে গেলাম কিন্তু আমরা e এর যে সূত্র সেই সূত্র, এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। এরপর যদি আমরা একটু বুঝতে কি করি না, আলাদা করে নিই। কাকে আলাদা করে নেবো? যেমন ভাবে আমরা এনার্জি টার্মের ব্যাসার্ধ এবং ভেলোসিটি নির্ণয় করার সময় ধ্রুবক পার্টটাকে আলাদা করেছিলাম, এখানে যদি করে নিই 4 পাই স্কয়ার a e টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই a স্কয়ার যদি করে নিই তাহলে আমরা কি পাবো? z স্কয়ার বাই m স্কয়ার পাবো। এটা কিন্তু আমরা এনার্জির যে সূত্র সেটা পেলাম। তো এখান থেকে আমরা এই যে এই টার্মটা যদি আমরা মান বসিয়ে দিই তাহলে আমরা কত পাবো? তো এর যদি আমরা মানটা বসিয়ে দিই সেই মানটা আমরা কত পাবো না মাইনাস, মনে রাখবে 13 12 ডিভাইডেড বাই 13 12 ইনটু z স্কয়ার বাই m স্কয়ার। এটা আমরা কোন এককে পাবো? এই যে মানে কিলো জুল বা মোল হয়ে গেল কিন্তু এর ইকুয়ালস, এটা কিন্তু তোমরা মনে রাখবে। ওকে, একই রকম ভাবে যদি আমরা এই তম কক্ষপথের সাথে যদি রিলেশনটা বোঝার চেষ্টা করি তাহলে আমরা কি বলবো না, এই যদি আমরা n তম কক্ষপথের ক্ষেত্রে ক্যালকুলেট করতে চাই তাহলে n তম কক্ষপথের ক্ষেত্রে ক্যালকুলেট করলে u1 ইনটু z স্কয়ার বাই m স্কয়ার হবে। এটা কিন্তু ইকুয়েশনে তোমরা কিন্তু একটু মনে রেখে দেবে। ওকে, প্রত্যেকটা একটা চটজলদি স্ক্রিনশট নিয়ে চলে যাবো আমরা কিন্তু যে দুটো ইলেকট্রনের ক্ষেত্রে যদি একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে যায় তাহলে সেক্ষেত্রে তার এনার্জিটা আমরা কিভাবে ক্যালকুলেট করব এবং সেখান থেকে বিভব ভৌগোলিক যে কনস্ট্যান্ট তার ভ্যালুটাই আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারবো সেটা কিন্তু আমরা একটু জেনে নেব। কেমন? তাহলে দেখো সবার প্রথমে যে ইকুয়েশনটা আমরা জানবো সেটা হচ্ছে কি না, E সমান আমরা জানি E সমান হচ্ছে h। ওকে, আর এখানে যে এটা হচ্ছে সেটা এনার্জির পরিবর্তন। তাহলে এনার্জির পরিবর্তন মানে এনার্জির পরিবর্তন ইকুয়ালস টু কি বলবো না E1 E2 মাইনাস E1 কত বলবো। তাহলে E যখন দুইতম কক্ষপথের ক্ষেত্রে এবং একতম কক্ষপথের ক্ষেত্রে এনার্জির দামটা বের করতে চাইছি তাহলে একটু ভালো করে নোটিস করলে তোমরা বুঝতে পারবে। তাহলে এনার্জি আমরা ইকুয়েশনটা লিখেছিলাম E সমান আমরা কি পেয়েছিলাম? E সমান আমরা পেয়েছিলাম 4 minus 4 pi square a z square to the power 4 divided by n square n square। এটা ছিল কিন্তু e a into 1। তাহলে এই মানটাকে যদি আমরা এখানে n এর জায়গায় 1 এবং 2 বসিয়ে এখানে পুট করি তাহলে আমরা কি পাবো? দেখো মাইনাস 4 pi square a z square into the power 4 divided by দুইতম কক্ষপথের ক্ষেত্রে 2a স্কয়ার, কি বললাম 2a স্কয়ার। ওকে, বা আমি এটা বলতে পারি যে n তম কক্ষপথ, এটা হচ্ছে n1 তম n2 তম কক্ষপথ আর এটা হচ্ছে n1 তম কক্ষপথ। তাহলে আমি এখানে কত লিখবো না n2 তার স্কয়ার এবং a স্কয়ার মাইনাস মাইনাস আবার দেখো মাইনাস 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 ডাইরেক্ট আমি প্লাস কি করে দিলাম। ওকে, 4 pi square n z square into the power 4 divided by n1 square a square। ওকে, এরপর দেখো আমি যদি এদের কাছ থেকে কমন পার্ট থেকে কমন নিয়ে নিই তাহলে দেখো 4 pi square a z square into the power 4 divided by a square কে যদি কমন নিয়ে নিই এবং পজিটিভ পার্টটাকে আগে থেকে নেগেটিভ পার্টটাকে যদি পরের দিকে লিখি তাহলে আমরা লিখতে পারবো 1 by n1 square minus 1 by n2 square এটা আমরা লিখতে পারবো। আচ্ছা, এই ডেল ই সমান আমরা কি জানি আবার h নিউ, জানি আমরা h নিউ। তাহলে নিউ সমানে আমরা কি লিখতে পারবো দেখো 4 পাই স্কয়ার
m z স্কয়ার টু দি পাওয়ার 4 বাই h কিউব লিখতে পারবো। ওকে, বা 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার, এটা আমরা লিখতে পারি। এর পরের লাইনে বলো তো আমরা এই যে নিউ এই নিউ সমান আমরা লিখলে c বাই ল্যামডা নিব, তাহলে আমরা যদি c বাই ল্যামডার মানটা বসাই তাহলে আমরা আবারও কি লিখতে পারবো না 4 পাই স্কয়ার m z স্কয়ার টু দি পাওয়ার 4 বাই h কিউব 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার আমরা লিখতে পারবো। আচ্ছা সিটাকে যদি দ্বিতীয় পার্টে নিতে লিখে হবে না 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল টু কি বলতে পারবো না 4 পাই স্কয়ার m z স্কয়ার টু দি পাওয়ার 4 বাই c h কিউব 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার আমরা লিখতে পারবো। আবার ভালোভাবে যদি তোমরা নোটিস করো এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাকে আমরা আবার কি বলতে পারি না নিউ বার বলতে পারি, অর্থাৎ কম্পাঙ্ক সংখ্যা। আর এই যে ভ্যালুটা দেখতে পাচ্ছ এইখানে যদি জেডটাকে বাদ দিই, জেডটাকে বাদ দিলে যেটা আমরা পাবো সেটা হয়ে গেল কি, সেটা হয়ে গেল আর লিডবার্গ কনস্ট্যান্ট। তাহলে লিডবার্গ কনস্ট্যান্ট ইনটু জেড স্কয়ার ইকুয়াল টু কি পাবো না 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। এখান থেকে তোমরা এই ল্যামডা এবং ভি বার থেকে তোমরা কি করবে, বিভিন্ন বামার সারি, প্রেজেন্ট সারি, ব্র্যাকেট সারি, সিঙ্গুল সারি, এই সমস্ত সারির ক্ষেত্রে তাদের তরঙ্গ দৈর্ঘ্য এবং তরঙ্গ সংখ্যার মানটা আমরা কিন্তু এই ইকুয়েশন থেকে কিন্তু ক্যালকুলেট করে নিতে পারবো। এবং তোমরা এখানে r ইকুয়ালস টু কি সেটা কিন্তু জেনে গেলে, তাহলে r সমান এবার লিডবার্গ ধ্রুবক কনস্ট্যান্ট সমান আমরা কি বলতে পারবো না লিডবার্গ ধ্রুবক কনস্ট্যান্ট সমান আমরা বলতে পারবো 4 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই c h কিউব। এটা কিন্তু এর যে লিডবার্গ ধ্রুবক কনস্ট্যান্ট তার কিন্তু নির্ণয়ের সূত্র। আমরা যদি r এর মান বসাই 1069678 ইনভার্স হয়ে যাবে, কিন্তু এর মান এটা হলো কি লিডবার্গ ধ্রুবক এর কনস্ট্যান্ট ভ্যালু। ওকে, চটজলদি একটা স্ক্রিনশট নিয়ে নাও, দেন তোমাদের সাথে আমি একটু কথা বলবো এবং আজকের এই ভিডিও এখানে কিন্তু আমরা সমাপ্ত করব। চটজলদি একটা স্ক্রিনশট নিয়ে নাও। তো আশা রাখবো প্রত্যেকেই কিন্তু স্ক্রিনশট নিয়ে নিয়েছো, কেমন? তো এই স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর তোমাদেরকে বলে রাখবো তোমাদের কিন্তু প্রত্যেকে যদি ভালোবাসার সাপোর্ট প্রত্যেকটা ভিডিওতে আমি ঠিকঠাক ভাবে পাই, তোমাদের জন্য কিন্তু ফুল সিরিজের ভিডিও আসবে। এখনো পর্যন্ত ফুল সিরিজের ভিডিও শুরু হয়ে গেছে অলরেডি, 3টে ক্লাস আমি আপলোড করে দিয়েছি। আবারও বেশি বেশি পরিমাণে রুটিন ভিত্তিক ক্লাস আসতে পারে যদি তোমরা আমাকে সাপোর্ট সেরকম ভাবে করো। আশা রাখবো তোমার আমার এই ভিডিও বা ক্লাস তোমাদের অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিও লাইক করে বন্ধু বন্ধু শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে প্রথমবার দেখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলো না, কারণ এখানে তোমাদের কিন্তু কোনো রকম কোনো পয়সা বা টাকার কিন্তু প্রয়োজন পড়বে না। তো চলো বাইরে কাছে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো হবে, প্রত্যেকে সুস্থ থাকবে।